গুড মর্নিং, গুড মর্নিং। তা হারে কালু, কালকে তোর বউ কার সাথে ঝগড়া করছিল? আর বলেন না স্যার, আমার মতো লক্ষ্মী বউ আর যেন কারো ঘরে না হয়। কিছু পারুক আর না পারুক, কিন্তু শালি ঝগড়া করতে খুব পারে। কালকে পাশের বাড়ির বৌদির সঙ্গে ঝগড়া লেগেছে। সেই বৌদিটা আমার বউকে ঝগড়া করে বলছে, ওরে আমার স্বামী এত ভালো যে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। তখন উল্টে আমার বউ আবার বলছে, আরে তুই হয়তো জানিস না আমার স্বামীর চরিত্রটা তোর স্বামীর থেকে অনেক ভালো। ও তো অন্য মেয়ের দূরের কথা, আমার দিকেও চোখ তুলে তাকায় না। তাহারে এদিকে যাই হোক, কিন্তু তোর শ্বশুর বাড়িতে তো ভালোই খাওয়া দাওয়া চলছে নাকি? হ্যাঁ স্যার, দারুণ চলছে। যাওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম। এই তো কালকেই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গেই 40টা লুচি, তার সাথে আরো অনেক খাবার খেতে দিল। আমি খাবারগুলো দেখেই শাশুড়ি মাকে চিৎকার করে বললাম, 40টি লুচি একটা মানুষ এতগুলো খাবারের সাথে খেতে পারে? এক্ষুনি একটা লুচি তুলে নিন। কালু, তুই কি জানিস, এক সরকারি তথ্যে জানা যাচ্ছে আমাদের আগামী প্রজন্ম আর বাঘ দেখতে পারবে না। স্যার, ওরা যদি বাঘ দেখতে না পায় তো আমরা কি করব? আমরাও তো ডাইনোসর দেখিনি, কই আমরা তো কাউকে দোষ দেইনি। আমাদের দেশে 1000 পুরুষ মানুষের জন্য মাত্র 840 জন মহিলা আছেন। তাই আমি সরকারকে বলবো, বাঘ নিয়ে পরে ভাবুন, আগে সেফ গার্ল নিয়ে ভাবুন। তাছাড়া বর্তমান জেনারেশনে বাইকের পেছনে বউ বসবে, বাঘ নয়। আমাদের নেক্সট জেনারেশনে যারা আসবে তাদেরকে আর বাঘ দেখার কি দরকার? বউ কি বাঘের থেকে কম নাকি? কালু, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় তুই কি পুরস্কার পেলি? স্যার, আমি অনেক ভাবনা চিন্তা করে ভিক্ষুক সেজেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছুই হতে পারিনি। তবে ভিক্ষা করে 300 টাকা পেয়েছি, আর যে ফার্স্ট হয়েছে সে 100 টাকা দামের একটা বাটি পেয়েছে। কালু, এবার বলতো বর্তমানে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষদের পরিস্থিতি কি? স্যার, এতক্ষণে একটা দারুণ প্রশ্ন করেছেন, মন দিয়ে শুনবেন। একদিন আমাদের গ্রামে একজন চালাক জাদুকর আসলো। সে এসেই বুঝে গেল এই গ্রামের মানুষজনগুলো খুব সহজ সরল। জাদুকর সবাইকে উঁচু গলায় বলল, আমি এমন সব জাদু খেলা দেখাবো যা আগে তোমরা কখনোই দেখোনি। এবার আমাদের গ্রামের মানুষজন কাজকর্ম ফেলে সেখানে এসে ভিড় জমালো। তারপর জাদুকর একটা লাল কাপড় বের করে নাচাতে নাচাতে বলল, দেখুন দেখুন, এই কাপড়টাই হলো আসল জাদু খেলা। সবাই তখন বড় বড় চোখ করে সেই লাল কাপড়টার দিকে তাকিয়ে থাকলো। এদিকে কিন্তু কেউ আর খেয়াল করলো না জাদুকরের সাথে থাকা বানরটা সোনা দানা, টাকা পয়সা, এমনকি চশমা সহ চুরি করছে। এরই ফাঁকে এক চালাক দাদু চিৎকার করে সবাইকে বলল, ওরে তোরা লাল কাপড়টার দিকে না তাকিয়ে বানরটার দিকে তাকা। কিন্তু কেউ আর দাদুটার কথা না শুনে উল্টে তাকেই ধমক দিয়ে বলল, দাদু তুমি একটু চুপ করে থাকো, না হলে আমাদের জাদু খেলাটা মিস হয়ে যাবে। জাদুকর এবার জাদু খেলা দেখিয়ে তার বানরকে নিয়ে চলে গেল। এরপর সবাই নিজের নিজের পকেটে হাত দিয়ে দেখলো তাদের সবার পকেট খালি হয়ে গেছে। সেই দাদু তখন সবাইকে বলল, তোমরাই হচ্ছ সত্যিকারের গাধা, যারা কিনা একটা রঙিন কাপড় দেখে বানরকে ভুলে যায়, তাদের পকেট তো ফাঁকা হবেই। স্যার, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আজকে আমাদের দেশের মানুষগুলো ঠিক এই গল্পের মতো হয়ে গেছে। মানুষজনদের নানা রকম লাল কাপড় দেখানো হচ্ছে, নতুন নতুন তর্ক বিতর্ক, মিষ্টি মিষ্টি কথা, বিভিন্ন ধরনের মিথ্যা আশার উপর তাকিয়ে থাকছি। আর সেই ফাঁকে আমার মতো জনগণদের অধিকারগুলো চুরি হয়ে যাচ্ছে। আমি সবাইকে বলবো, লাল কাপড় দেখে কেউ আর নতুন করে বোকা হতে যাবেন না। আমাদেরকে চোখ রাখতে হবে আসল জায়গায়, প্রশ্ন করতে হবে নির্ভয়ে। কারণ জনগণের হাড় ভাঙ্গা খাটনির টাকায় দেশ চলে, দেশের টাকায় জনগণ চলে না। বাবা কালু, তুমি একদম উচিত কথাই বলেছ বাবা, আমি তোমার কথাই একমত। ফটকে, এবার তুই দাঁড়া, তুই বলতো পুরুষ মানুষ বউকে এত ভয় পায় কেন? স্যার, যারা বউকে ভয় পায় তারা হলো কাপুরুষ, পুরুষ নামেই কলঙ্ক। বউকে এত ভয় করার কি আছে? ও তো আর আমাকে বিয়ে করেনি, আমি ওকে বিয়ে করে এনেছি। তাই তো আমি আমার বউকে পরিষ্কার করে বলে দিয়েছি যে আমার উপর কোনো হুকুম চালাবে না। আমি আমার বউয়ের দুঃখটা বুঝি বলেই বাড়ির কাজগুলো ভাগ করে নিয়েছি। ঘর মোছা, বাসন মাজা, চা বানানো আর বাজার করা, এই কাজগুলো আমি নিজেই করি। আবার বউ যখন সিরিয়াল দেখবে তখন আমি সেই মহারানীর হাত পা টিপে দেই। যখনই বলে এক্ষুনি আমি বাপের বাড়ি যাব,
তখন আমি যদি হাফ প্যান্টও পরে থাকি সেই অবস্থায় সঙ্গে সঙ্গে বউকে বাপের বাড়ি রেখে আসি। আর ধরে নিন আমার বউ যদি আমাকে বলে আজকে আমি সুইজারল্যান্ড ঘুরতে যাব, তখন আমি আমার কিডনি বিক্রি করে হলেও তাকে ঘুরিয়ে নিয়ে আসি। বউ যদি আমাকে বলে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন এরা সবাই খারাপ, তখন আমিও বউয়ের সাথে হাতে হাত মিলিয়ে বলি তুমি একদম ঠিক বলেছ, আমি তোমার মতো মেয়েকে বিয়ে না করলে কোনোদিন বুঝতেই পারতাম না যে আমার পরিবারের লোকগুলো এত খারাপ। স্যার কই এত কিছুর পরেও আমার বউ আমাকে একদিনও ভয় দেখায়নি। আসলে আমি অন্য পুরুষের মতো কাপুরুষ নয় যে বউয়ের কোথায় চলবো। আমার বউ এতই ভালো যে কোনোদিন কারো কাছে নিন্দা করেনি। সেদিনই আমার সামনেই ওর বান্ধবীকে ফোনে বলছিল, বান্ধবী আমি তো অবাক হয়ে যাচ্ছি, মেয়েরা যে কেমন করে নিজের স্বামীর নিন্দা করে এটাই বুঝতে পারছি না। আমাকে দেখ, তোর যে ফটকেদা মানে আমার বর দেখতে ঠিক মোষের মতো একদম কালো ভূত, গায়ে ভাল্লুকের মতো লোম, মুখটা দেখতে পেঁচার মতো। কই আমি কি কোনোদিন কাউকে বলেছি যে আমার বর দেখতে খারাপ? ওর কাছে সেরকম টাকাও নেই, চাল চলন দেখলে মনে হয় পথের ভিখারি। অপদার্থ একটা, অফিসে ঝাড়ুদারের কাজ করে, চুরিও করতে পারে না। ওর অফিসে যতগুলো কর্মচারী কাজ করে সবাই টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, কিন্তু আমার ভেড়াটা সেই ভেড়াই থেকে গেল। বান্ধবী এতদিন আমি সব মুখ বুজে সহ্য করে আছি, তবুও কোনোদিন তোর দাদা আমাকে বলতে পারবে না যে ওকে আমি কিছু বলেছি। বান্ধবী তুই তো আমাকে ভালো করেই চিনিস, আমি আমার বাবা মায়ের আদর্শ নিয়ে চলি। আমাদের বংশের রক্তে কারো কথা চালানোর অভ্যেস নেই। তাছাড়া আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার স্বামী আমার কাছে সাক্ষাৎ দেবতা। সত্যি আমি বুঝতেই পারছি না এরা নিজের স্বামীর নামে কি করে যে এত বদনাম করে। ভাগ্যেস আমি আবার ওই ধরনের মহিলা না, না হলে তোর দাদা এতদিনে আমার পিঠের চাম তুলে নিত। ফটকে তোর যখন বিয়ে করে এতই অভিজ্ঞতা, তাহলে বলতো শালি আধা ঘর বালি এই কথাটার আসল মানে কি? স্যার এটা একটা ফালতু কথা। আমার মতো সকল বিবাহিত পুরুষদের এই কথাটা শুনিয়ে বদনাম করা হয়। আসলে এটা এক ধরনের স্কিম, যেটা বড় মুখ করে ঘোষণা তো করা হয় ঠিকই, কিন্তু ভুল করেও আমাদেরকে দেওয়া হয় না। হাবলু এবার তুই দাঁড়া, তুই বউয়ের রাগ ভাঙানোর একটা উদাহরণ বল। স্যার বউয়ের রাগ ভাঙানোর জন্য কোনো কোর্স করতে হয় না, সামান্য উপস্থিত বুদ্ধি থাকলেই খুব সহজেই রাগী বউদের রাগ ভাঙানো সম্ভব। স্যার আজকেই আমার বউ আমার সাথে তুমুল ঝগড়া করছিল। আমি বউকে রাগ দেখিয়ে বললাম বেশি চেঁচাবে না, এখন চুপ করো। বউ বলল তুমি চুপ করো, আমি তোমার সাথে আর এক মিনিটও থাকতে চাই না। আমি বললাম এটাই তো তোমার সব থেকে বড় দোষ, ঝগড়ার মাঝখানে একটা আনন্দের কথা বলে ঝগড়ার মুডটাই নষ্ট করে দাও। এবার বউ সঙ্গে সঙ্গে হেসে ফেললো। তাহারে হাবলু, আমি শুনলাম তোর বউ নাকি তোকে ছাড়া কিছুই খায় না, কথাটা কি সত্যি? স্যার এটা একদম লোকের ডাহা মিথ্যা কথা। তাহলে আমি যখন বাইরে সারাদিন কাজে ব্যস্ত থাকি তখন কি আমার বউ না খেয়ে পেটে ইট বেঁধে রাখে? এই তো সেদিন কাজে যাব বলে বউকে বললাম আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জল খাবার নিয়ে আসো। বউ বলল ওগো তোমার জন্য কি বানাবো? আমি বললাম ঘিয়ের পরোটা বানাও, অনেকদিন ধরে খাওয়া যায়নি। বউ তখন পরোটা বানিয়ে নিয়ে এসে আমাকে খেতে দিল। এবার আমি পরোটা হাতে নিয়ে বউকে বললাম আচ্ছা তোমার কি জ্ঞান কাণ্ড বলতে কিচ্ছু নেই? বর্তমানে বাজারে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, আর তুমি কিনা পরোটাতে এতগুলো ঘি দিয়েছো। বউ তখন ভয়ে ভয়ে আমাকে বলল ওগো আমাকে মাফ করে দিও, আসলে ভুল করে আমার পরোটা তোমাকে দিয়ে দিয়েছি। স্যার আমি হাঁটতে হাঁটতে স্কুলে আসার সময় আমাকে একটা লোক সাইকেল দিয়ে ধাক্কা মেরে দিল। হ্যাঁ তো? আমি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতেই সেই সাইকেল চালক আমাকে বলল তোমার ভাগ্যটা খুব ভালো। আমি তখন রাগ দেখিয়ে বললাম আমাকে সাইকেলের ধাক্কা মেরে আবার আমাকেই বলছেন আমার ভাগ্যটা খুব ভালো। এবার সাইকেল চালক আমাকে বলল অবশ্যই আপনার ভাগ্যটা খুব ভালো, কারণ আমি ডাম্পার চালাই, তাই তো আজকে ছুটির দিনে সাইকেল চালাচ্ছি। ফেলু এবার তুই দাঁড়া। ফেলু তুই কি এখন কোনো কাজ করছিস না আগের মতোই বেকার ঘুরে বেড়াচ্ছিস? না স্যার আমি এখন রেস্টুরেন্টে একটা ওয়েটারের কাজ করছি। সেদিন আমাদের রেস্টুরেন্টে একটা মিরাক্কেল হয়ে গেল। কি মিরাক্কেল হলো আবার? স্যার সেই রেস্টুরেন্টে এক অন্ধ লোক খেতে এসেছেন। আমি ওয়েটার হিসাবে লোকটিকে জিজ্ঞাসা করলাম মেনু বলবো স্যার? লোকটি আমাকে বলল ওসব মেনু টেনু আমাকে শোনাবে না, আপনি রান্না করার খুন্তি নিয়ে আসুন, আমি গন্ধ শুকে খাবারের অর্ডার দেব। এবার যিনি রেস্টুরেন্টের মালিক তিনি আবার নিজেই ম্যানেজার। আমি বিষয়টা ম্যানেজারকে জানিয়ে রান্নাঘর থেকে খুন্তি এনে সেই অন্ধ লোকটিকে দিলাম। লোকটি গন্ধ শুকেই বলল আমাকে গার্লিক ব্রেডের সাথে স্প্যানিশ অমলেট দিয়ে দিন। ম্যানেজার তো শুনেই অবাক, সত্যিই তো কিছুক্ষণ আগে সেই খুন্তি দিয়ে স্প্যানিশ অমলেট তৈরি করা হয়েছে। এইভাবে করে প্রতিদিন লোকটা রেস্টুরেন্টে আসে আর খেয়ে চলে যায়।
এবার ম্যানেজার একদিন সেই অন্ধ লোকটিকে পরীক্ষা করবে বলে খুন্তিটা ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে ম্যানেজার রান্নাঘরে গিয়ে তার স্ত্রীকে বলল, তুমি এই খুন্তিটিতে ভালো করে তোমার থুতু লাগিয়ে দাও। এবার ম্যানেজারের বউ খুন্তিতে থুতু লাগিয়ে দিয়ে ম্যানেজারকে দিয়ে দিল। তারপর সেই থুতু লাগানো খুন্তি অন্ধ লোকটিকে দিয়ে দেওয়া হলো। লোকটি গন্ধ শুকেই আনন্দে নাচতে নাচতে বলল, ও মাই গড, এ তো আমার পুরনো প্রেমিক প্রিয়াঙ্কা। ও তাহলে এই রেস্টুরেন্টেই কাজ করে? এতদিন ধরে তো ওকেই আমি খুঁজছিলাম। ওই হারামি যখন অন্ধ ছিল তখন আমার সাথে প্রেমের অভিনয় করে আমার চোখ দুটো ওকে দান করে দিয়ে দিলাম। কারণ ওই শালি আমার হাতে হাত রেখে বলেছিল, বাবু আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আর এখন আমাকেই ভুলে গিয়ে এই রেস্টুরেন্টে কাজ করছে। আমি এই রেস্টুরেন্টের ম্যানেজারকে ভালোই ভালোই বলছি, এক্ষুনি ওই শালি আমাকে আমার চোখ ফেরত দিক, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ফেলু, তোদের ওখানে এবার ভোটে কে দাঁড়াচ্ছে? স্যার, আমাদের ওখানে একজন বেকার লোক এবার ভোটে দাঁড়াচ্ছেন। তাই তো সেদিন সাংবাদিক এসে বেকার লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো আপনার নির্বাচনে দাঁড়ানোর পেছনে কারণটা কি? তখন সেই বেকার নির্বাচন প্রার্থীটি বলল, আপনি কি চোখ থাকতে অন্ধ চারদিকে দেখতে পাচ্ছেন না? সরকারি লোকেরা আমোদ প্রমোদ করে দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা দেশ। সাংবাদিক তখন বলল, স্যার আপনি তাহলে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য নির্বাচন করছেন? এবার নির্বাচক বেকার প্রার্থীটি রাগ দেখিয়ে বলল, আপনি পাগল নাকি? আমি কেন কারো বিরুদ্ধে লড়াই করতে যাব? আমার কি আমোদ প্রমোদ করতে শখ হয় না বুঝি? পেচি, এবার তুই দাঁড়া। কি ব্যাপার, আজকে তোর খুব মন খারাপ মনে হচ্ছে? তো মন খারাপ হবে না? আমার বয়স্ক শ্বশুরকে সাইকেলে বসিয়ে বাড়িতে রাখতে যাচ্ছিলাম, কোন কুত্তুনি ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছে, সত্যিকারের ভালোবাসায় কোনো বয়স মানে না। ওই হারামজাদিকে কোনোদিন যদি সামনাসামনি পেয়ে যাই না, তার পায়ে দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে 8 দিন ধরে চাবুক চালাবো। ওরে, তোদের কথাগুলো শুনে আমার গাটা কেমন যেন ছমছম করছে। মনে হয় আজকে রাতেই আমার ভীষণ জোর আসবে। আজকে তোদের ছুটি, আমি এখন আসি। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। আর আমাদের যারা নিত্য নতুন অলস বন্ধু আছেন, আমি তাদেরকে বলবো দয়া করে দাদারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে নেক্সট কমেডি ভিডিওতে। এভাবেই হাসতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।